ভিডিও অ্যাডটি শেষ হতেই মিটিং রুমের গা ছমছমে নিস্তব্ধতা ভেঙে একযোগে ফেটে পড়ল জোরালো করতালির শব্দে। প্রজেক্টরের আলোয় স্ক্রিনে ভেসে থাকা শ্রাবণীর সেই নিখুঁত, পেশাদার আর আভিজাতপূর্ণ রূপ দেখে উপস্থিত বিদেশি ক্লায়েন্টদের চোখ যেন আটকে গেছে। আনবিলিভেবল, মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট। প্রধান ক্লায়েন্ট বেশ উৎসাহ নিয়ে উঠে দাঁড়িয়ে প্রশংসা করতে লাগলেন অ্যাডের কালার গ্রেডিং, স্টোরি টেলিং আর সবচেয়ে বড় কথা মডেলের এক্সপ্রেশন। এক কথায় জাস্ট অসাধারণ। এই মডেলকে তোমরা কোথা থেকে খুঁজে বের করলে? প্রজেক্টরের থিমের সাথে ওনার ফেস অ্যাড গ্রেস 100% পারফেক্ট ম্যাচ করেছে। সবার এই প্রশংসার জোয়ারে আরমান যখন হতভম্ব তোতলাচ্ছে, ঠিক তখনই মিনাজ চটপটে ভঙ্গিতে এগিয়ে এলো। সে আরমানের প্যাকাশে মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক সিলতি মিষ্টি কিন্তু চরম দুষ্টামি ভরা হাসি ফুটালো। তারপর ধীরে সুস্থে তাকে আলতো করে একপাশে সাইড করে দিয়ে একদম প্রফেশনাল বিজনেস এক্সিকিউটিভের মতো সবার সামনে এসে দাঁড়ালো। মিনার নিজের সুরটা একটু সোজা করে দিয়ে সকলের মনোযোগকে নিজের দিকে আকর্ষণ করে বলে উঠল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্পেশাল প্রেজেন্টেশন এবং আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্টের এই এক্সক্লুসিভ অ্যাড শ্যুটটি আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে যদি আপনারা আর একটু বিস্তারিত ফিডব্যাক দিতেন তবে আমরা অত্যন্ত গ্রহিত হতাম। সাথে সাথে ক্লায়েন্টদের প্রতিনিধি দল এক বাক্যে বলে উঠলেন, ফিডব্যাক, ইটস এ 100 আউট অফ 100। আমরা এই প্রোডাক্টের লঞ্চিং নিয়ে কোনো দ্বিতীয় চিন্তা না করে এগোতে চাই। দিস ইজ গোয়িং টু বি এ হিউজ হিট। কয়েক মুহূর্তের মধ্যে টেবিলে চলে এলো বহুল প্রতীক্ষিত সেই অফিসিয়াল ডকুমেন্টস। মিটিং রুমে উপস্থিত ইকবাল শিকদার সাহেবের স্বাক্ষর আর ক্লায়েন্টদের সইয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়ে গেল 100 কোটি টাকার সেই কাঙ্ক্ষিত ডিল। একদিকে আরমানের অবস্থা তখন চরম দ্বিধাদ্বন্দ্বে ভরা। আনিকার শ্যুট হঠাৎ করে কিভাবে বদলে গিয়ে তারই কলিগের এক্স ওয়াইফ শ্রাবণীর শ্যুট হয়ে গেল, এই আচমকিক ধাক্কা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু অন্যদিকে প্রজেক্টের এই বিশাল ডিলটি শেষ পর্যন্ত তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে ভেবে মনের কোণায় এক ধরনের চতুর হাসি আর স্বস্তির অনুভূতি খেলা করে গেল। সে ভাবল, যাই হোক না কেন বড় ফান্ডটা তো অন্তত পকেটে এলো। কিন্তু একদম বিপরীত অবস্থান আনিকার। ইতিমধ্যে সে আরমানের পাশে এসে উপস্থিত হয়েছে। নিজের এতদিনের সাজানো স্বপ্ন এক রাতে শিকদার এন্টারপ্রাইজের অফিসিয়াল পেজ হয়ে বড় মডেল হওয়ার আশা এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে যেতে দেখে তার বুক ফেটে কান্না আসছিল। তার সাজগোজ করা মেকআপ আর রাজকীয় ভাব জমাট বাঁধা অপমানে পরিণত হয়েছে। সে স্পষ্ট বুঝতে পারছিল তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা ওই মেহুলি তার এই স্বপ্নটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আনিকে বিষাক্ত আর হিংস্র চোখে মেহুলের দিকে তাকালো। ইচ্ছে করছিল এখনই চিৎকার করে সব তছনছ করে দেয়, কিন্তু আরমানের চোখের তীক্ষ্ণ ইশারা আর কনুইয়ের আলতো গুঁতো পেয়ে সে দাঁতে দাঁত চেপে চুপ করে থাকতে বাধ্য হলো। ডিল সাইন হওয়া শেষ হতেই মিনার আবার ক্লায়েন্টদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি এবার আরও ধারালো আর রহস্যময় হয়ে উঠল। এদিকে ডিল সফলভাবে স্বাক্ষর হওয়া সম্পন্ন হতেই মিটিং রুমের পরিবেশ ভারী ভাব কাটিয়ে একদম হালকা হয়ে এলো। বিদেশি ক্লায়েন্ট অত্যন্ত প্রফুল্ল চিত্তে ইকবাল সাহেবের সাথে হ্যান্ডশেক করলেন, আরমানের কাজের আনুষ্ঠানিক ভূয়সী প্রশংসা করলেন এবং পুরো টিমকে শুভকামনা জানিয়ে করতালিতে কক্ষটি ভরিয়ে দিলেন। এরপর একে একে নিজেদের কাগজপত্র গুছিয়ে নিয়ে তারা বিদায়ের উদ্দেশ্যে বাইরের দিকে পা বাড়ালেন। কোম্পানির চেয়ারম্যান ইকবাল সাহেব নিজে ক্লায়েন্টদের সসম্মানে লিফট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য রুম থেকে বের হতে গেলেন। ওনার পেছন পেছন আরমান এবং অন্য পদস্থ কর্মকর্তারাও শিষ্টাচার বজায় রেখে করিডোর দিকে এগোতে লাগলো। ঠিক তখনই সুযোগ বুঝে মেহুল ধীর পায়ে এগিয়ে গেল তার বাবার কাছে। সবাই যখন ক্লায়েন্টদের বিদায় জানাতে ব্যস্ত, মেহুল মৃদুস্বরে বাবার একদম কাছাকাছি গিয়ে খুব শান্ত কিন্তু গভীর এক গলায় বলল, আব্বু, ক্লায়েন্টদের বিদায় জানানো শেষ হলে আপনি কি বোর্ডের সব মেম্বারদের নিয়ে আবারও ওই মিটিং রুমে একটু ফেরত আসবেন? খুব জরুরি একটা বিষয়ে সবার উপস্থিতি দরকার। ইকবাল সাহেব একটু অবাক হয়ে মেহুলের দিকে তাকালেন। মেহুলের চোখের সে অচেনা গাঢ়তার গম্ভীর ভাব দেখে তিনি বুঝতে পারলেন মেয়ে তার কোনো সাধারণ কারণে এই অনুরোধ করছে না। এর পেছনে নিশ্চয় বড় কোনো রহস্য
বা হিসাব নিকাশ লুকিয়ে আছে। অতঃপর তিনি মেহুলের মাথায় আলতো করে হাত রেখে ধীর গলায় বললেন, ঠিক আছে মা, তুই রুমে যে বস, আমি ওদের এগিয়ে দিয়েই আসছি। কথাটা বলি ইকবাল সাহেব ক্লায়েন্টদের সাথে সামনের দিকে হেঁটে গেলেন। আর এদিকে মিটিং রুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরমানের দিকে মেহুল একবার বরফের মতো শীতল নজরে তাকালো, যার অর্থ আজকে এই মিটিং রুমেই যে শিকদার এন্টারপ্রাইজের গোপন সব কালো পর্দা একে একে ফাঁস হতে চলেছে তার কাউন্টডাউন যেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্লায়েন্টরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর বিশাল মিটিং রুমটা হঠাৎ করে এক ভারী নীরবতা নেমে এলো। এখন ভেতরে শুধু তিনজন দাঁড়িয়ে, মেহুল, মিনার আর আনিকা। রুম খালি হওয়া মাত্রই আনিকার এতক্ষণে চেপে রাখা ক্ষোভ, রাগ আর অপমান যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে গজগজ করতে করতে তীব্র রাগ নিয়ে মেহুলের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। উত্তেজিত গলায় প্রায় চিৎকার করে বলতে লাগলো, এই তুই আমার সাথে এমনটা কেন করলি বল? তুই ওই অ্যাড থেকে আমাকে সরিয়েছিস, তাই না? আমি সব বুঝি মেহুল, তুই আমাকে সহ্য করতে পারিস না, তুই আমাকে হিংসা করিস। ইউ আর জাস্ট জেলাস অফ মি। আনিকা বিষোদ্গার করে যাচ্ছে, অনবরত গালিগালাজ আর তোপ দেখে চলেছে, কিন্তু মেহুলের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং সে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে তার বাবা ইকবাল শিকদারের ফাঁকা হয়ে যাওয়া মূল রিবলোডিং চেয়ারটায় আয়েশ করে গিয়ে বসলো। আনিকার কোনো কটু কথায় যেন তার কান পর্যন্ত ফোসাচ্ছে না। এদিকে তার শান্ত বরফ শীতল চাহনি আর উদাসীনতা আনিকাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। আনিকা মেহুলকে এমন চুপ থাকতে দেখে চরম রাগে আরও এক ধাপ মেহুলের দিকে তেড়ে আসতে গেল। ঠিক তখনই মিনার এক লাফ দিয়ে আনিকার সামনে এসে বাদ সেধে দাঁড়ালো। সে নিজের দুই হাতে ছড়িয়ে দিয়ে ঠোঁটের কোণে এক মারাত্মক চটপটার দুষ্টিমি ভরা হাসি ফুটিয়ে বলল, আরে আরে, এত রাগ কিসের? হ্যাঁ, একটু ধৈর্য ধরুন জনাবা। কুল, জাস্ট কুল। এত অল্পতেই যদি রক্ত গরম করে ফেলেন তাহলে তো মুশকিল। মিনার এক চোখ টিপে বাঁকা হেসে আবার বললে, এখনই রেগে গেলে চলে? সামনে যা আসল সাইক্লোন আসছে তার জন্য তৈরি থাকতে হবে না? তাই বলি কি, ধৈর্য ধরুন, ধৈর্য। মিনারের এমন নাটকীয় আর রহস্যময় কথা শুনে আনিকা এক মুহূর্তে পুরো টাব্বুস বনে গেল। রাগ আর বিভ্রান্তিতে তার মুখটা হা হয়ে গেল। এরা দুজন মিলে আসলে কি ষড়যন্ত্র ভাবছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ক্লিক। মিটিং রুমের বাড়ির কাছে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ইকবাল সাহেব, আর ওনার ঠিক পেছন পেছন গটগট করে ভেতরে ঢুকলো আরমান এবং কোম্পানির সব সিনিয়র বোর্ড মেম্বার ও উচ্চপদস্থ কর্মকর্তারা। ঘরের আবহাওয়া তখন উৎসবের আমেজ। বোর্ড মেম্বারদের মুখে আরমানের বিয়ার প্রশংসার খেয়েই যেন কাটছে না। একজন বয়স্ক বোর্ড মেম্বার পিটসাপ আরমানকে উদ্দেশ্য করে বললেন, ব্রিলিয়েন্ট ওয়ার্ক আরমান। ইকবাল সাহেব, মানতেই হবে আপনার পর এই শিকদার এন্টারপ্রাইজের ব্যাটন সামলানোর মতো একমাত্র যোগ্য উত্তরসূরি হচ্ছে আপনার এই ছেলেটি। ফাঁস থেকে আরেকজন কর্মকর্তা বেশ হাতে তুলে সায় দিয়ে বললেন, একদম খাঁটি কথা। আরমান সাহেবের যে দূরদর্শিতা আর পেশাদারিত্ব, শিকদার এন্টারপ্রাইজের ভবিষ্যৎ ওনার হাতেই শতভাগ নিরাপদ। সত্যি হিরে চিন্তা আপনার ভুল হয়নি স্যার। সবাই যখন আরমানকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে, আরমান তখন ঠোঁটের কোণে বিজয়ী ও অহংকারী এক কুটিল হাসি ধরে রেখে বিনীত হওয়ার ভান করছে। কিন্তু তারা কেউ গুণাক্ষরও টের পাচ্ছে না। চেয়ারে বসে থাকা শান্ত মেহুলের চতুর মগজে যে যোগ্য উত্তরসূরির সব মুখোশ এক জটকায় টেনে খুলে ফেলার চরম আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আরমান তখন সবার এই অকৃপণ প্রশংসায় আর নিজের সাজানো মাস্টার প্ল্যান সফল হতে দেখে আত্মহারা। তাই সে অত্যন্ত বিনয়ী আর গাম্ভীর্যের বান ধরে সবার সামনে এসে দাঁড়ালো। ইকবাল সাহেবের দিকে তাকিয়ে চোখে কৃত্রিম ভক্তি ফুটিয়ে সে বলে উঠল, আমি সত্যি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে চিরকৃতজ্ঞ। উনি যদি আমার উপর এতটা বিশ্বাস না রাখতেন তবে আজকের এই বিশাল প্রজেক্ট সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। এই প্রজেক্টের পেছনে আমি রাতের পর রাত জেগে কঠোর পরিশ্রম করেছি, আর আমি ওয়াদা করেছি আগামীতেও নিজের সর্বস্বটা দিয়ে শিকদার এন্টারপ্রাইজকে উন্নতির এক অনন্য শিখরে নিয়ে যাব।
আরমানের এমন নাটকে বক্তব্য শুনে রুমে উপস্থিত বোর্ড মেম্বার আর কর্মকর্তারা যখন করতালি আর তৃপ্তির হাসি হাসছেন, ঠিক তখনই পুরো ঘরের সেই উৎসবের আমেজ চুরমার করে দিয়ে একটি ধীর শান্ত অথচ তীব্র বরফ শীতল কণ্ঠস্বর গমগম করে উঠল। আসলেই কি আপনি আমাদের কোম্পানির উন্নতি চান, মিস্টার আরমান? আমার তো তা মনে হচ্ছে না। আচমকিক ও অনাকাঙ্ক্ষিত এই প্রশ্নে এক মুহূর্তের জন্য গোটা মিটিং রুম নিস্তব্ধ হয়ে গেল। থমকে গেল সকলের প্রশংসার হাসি। বিষম খাওয়ার মতো চমকে উঠে সবাই ঘুরে তাকাল ইকবাল সাহেবের মূল রিবলোডিং চেয়ার রাজকীয় ভঙ্গিতে বসে থাকা মেহুলের দিকে। আরমান চরম বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তাতে দাঁত চেপে বলে উঠল, তুই কি বলতে চাইছিস মেহুল? মেহুল তার তীক্ষ্ণ নজর আরমানের উপর নিবদ্ধ রেখে বিন্দুমাত্র নড়াচড়া না করে অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠল, প্রথমত তুই নয়, আমাকে আপনি বলে সম্বোধন করুন মিস্টার আরমান। আপনি কি ভুলে গেছেন কোম্পানির ডিরেক্টর আর চেয়ারম্যানের মেয়ের সাথে অফিসিয়ালি কিভাবে কথা বলতে হয়? একজন পদস্থ কর্মকর্তা হয়ে ন্যূনতম এই কমন সেন্সটুকুও কি আপনার নেই? মেহুলের সপাটে চড় মারা মতো উত্তরে আরমান একদম থতমত খেয়ে গেল। বড়া মিটিং রুমে সকলের সামনে এভাবে অপমানিত হয়ে তার মুখ এক লহমায় ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেল। অপরদিকে পাশে দাঁড়িয়ে থাকা মিনার আর তার হাসি চেপে রাখতে পারল না। সে সোজা ফিক করে হেসে ফেলল। মিনারকে হাসতে দেখে আরমান রাগে অন্ধ হয়ে যখন মিনারের দিকে চোখ ফাঁকিয়ে তাকালো, তখনই মিনার খুব নিষ্পাপ মুখ বানিয়ে নিজের ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করল। এদিকে নিজের ব্যক্তিগত চেয়ারে বসে থাকা মেহুলে অভূতপূর্ণ ব্যক্তিত্ব আর বিচক্ষণ রূপ দেখে ইকবাল সাহেবের মনের ভেতরে সব উদ্বেগ যেন এক লহমায় মুছে গেল। তিনি নিশ্চুপ হয়ে মেহুলের দিকে তাকিয়ে রইলেন, আর ওনার ঠোঁটের কোণে ফুটে উঠল পরম তৃপ্তি ও গর্বের মুচকি হাসি। তো মিস্টার আরমান, আপনি কি আদৌ আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে একটু চিন্তা করেন? মেহুল তার বরফ শীতল দৃষ্টি আরমানের চোখে সোজা নিবদ্ধ রেখে আবার প্রশ্নটা করল। আরমান দ্রুত নিজেকে সামলে নিয়ে বিনীত ও আস্থার সুরে জবাব দিল, অবশ্যই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আর ভবিষ্যতেও করব এই কোম্পানিকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। শিকদার এন্টারপ্রাইজকে আমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিই। আরমানের কথা শুনতে মেহুল তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? কিন্তু আমার কাছে তো একদম অন্য খবর আছে মিস্টার আরমান। আপনি কোম্পানির কথা তো দূরের কথা, বরং দিনরাত কোম্পানির 12টা বাজিয়ে কীভাবে নিজের ভাগ্য গুছানো যায় সেই ভাবনাই বেশি ভেবেছেন। আচমকিক মেহুলের এমন কথাতে আরমানের মুখ যেন এক লহমায় ফ্যাকাশে হলেও সে গলার জোর বাড়িয়ে প্রতিবাদ করে উঠল, এসব সম্পূর্ণ ভিত্তিহীন আর মিথ্যে কথা। আপনি বিনা কারণে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সবার সামনে আমাকে হেনস্থা করছেন। মেহুল শুধু একটা হালকা তাচ্ছিল্যের হাসি হাসল। ঠিক তখনই এতক্ষণ শান্ত থাকা চেয়ারম্যান শিকদার জাফর ইকবাল সাহেব গর্জে উঠলেন, মেহুল কেন তোমাকে বিনা কারণে হেনস্থা করতে যাবে আরমান? আর তোমাকেই বা অপমান করে ওর কী লাভ শুনি? আরমান এক বিষাক্ত সাল ছেলে চতুর তার হাসি দিয়ে বলল, কারণ একটাই মামু, কারণ আমি আপনার মেয়েকে বিয়ে না করে তার মামাতো বোনকে বিয়ে করেছি। এই ব্যক্তিগত আক্রোশ আর হিংসা থেকেই মেহুল আজ আমাকে সবার সামনে অপমান করতে বসেছে। আরমানের কথা শেষ হতেই সুযোগ বুঝে আনিকা এক পা এগিয়ে এলো। মেহুলের দিকে আঙ্গুল উঁচিয়ে বিষদগার বলে উঠল, মেহুল, তুই আমাদের উপর এতটা হিংসা করিস? নিজের ব্যর্থতা ডাকতে আজ এতদূর নামলি তুই? তোর থেকে অন্তত ওই কুৎসিত হিংসাটা কেউ আশা করেনি। শেষে কিনা নিজের বোনের সংসার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। মিটিং রুমে উপস্থিত কর্মকর্তা ও সিনিয়র বোর্ড মেম্বারদের মাঝে অমনি এক প্রকার মৃদু গুঞ্জন আর কানাঘুষা শুরু হয়ে গেল। আরমানের ঘনিষ্ঠ কিছু কেনা সাটুকার কর্মকর্তা তো সরাসরি মেহুলকে থামানোর উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ ম্যাম, আপনি হয়তো ভুল বুঝছেন। আরমান স্যার অত্যন্ত সৎ ও দক্ষ একজন মানুষ। ওনার উপর এমন গুরুতর ও বিভ্রান্তিকর অভিযোগ তোলা একদমই অনুচিত। তার পাশের
এই গুঞ্জন আর তোপের মুখে মেহুল কিন্তু একদম নিশ্চুপ, নিরুদ্বেগ। সে কারো কথা বা প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনও মনে করল না। সে শুধু বিষাক্ত এক চোখে আরমান ও আনিকার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। অতঃপর মেহুল ধীরে সুস্থে পাশে দাঁড়িয়ে থাকা মিনারের দিকে একটা সুনির্দিষ্ট ইশারা করল। ইশারা পাওয়ার সাথে সাথে মিনার আগে থেকে প্রস্তুত রাখা হাতের ট্যাবে নিজের আঙ্গুল স্পর্শ রাখল। আর মুহূর্তের মধ্যে মিটিং রুমের বিশাল প্রজেক্টের স্ক্রিনটির আলো বদলে গেল। স্ক্রিনে একের পর এক ভেসে উঠতে লাগলো বিস্ফোরক সব তথ্য ও নথিপত্র। বিগত কয়েক বছর ধরে আরমান কীভাবে ভুয়া প্রজেক্ট দেখিয়ে কোম্পানির কোটি কোটি টাকা নিজের বেনামি অ্যাকাউন্টে সরিয়েছে, প্রজেক্টের বাজেট ম্যানিপুলেট করেছে, এমনকি কোম্পানির ফান্ড তছরুফ করে নিজের আর নিজের মায়ের নামে গোপনে দামি জমি ও সম্পত্তি কিনেছে। সব কিছুর পাকা প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট আর রেজিস্ট্রি পেপার সবার চোখের সামনে জল করতে লাগলো। হঠাৎ করে এত বড় লোমহর্ষক সত্য প্রকাশ পেতেই পুরো মিটিং রুম যেন এক নিমিষে বাকরুদ্ধ হয়ে গেল। উপস্থিত সবাই দপ করে নিজেদের চেয়ারে চেপে বসলো। ইকবাল সাহেব তো চরম মানসিক ধাক্কায় যেন তখন রীতিমতো হোঁচট খেলেন, যাকে তিনি নিজের ছেলের মতো বিশ্বাস করে প্রতিষ্ঠানের দায়িত্ব সঁপে দিয়েছিলেন। সেই বিশ্বাসঘাতক হয়ে এত বড় জালিয়াতি করবে তা তিনি দুঃস্বপ্নেও কল্পনাও করতে পারেনি। অন্যদিকে আরমানের কপাল বেয়ে জ্বর করে ঘাম ঝরতে শুরু করলো। আনিকের মুখের রং সব উবে গিয়ে সে একদম চুপসে গেল। বোর্ড মেম্বাররা ক্ষোভে ফেটে পড়ে একে একে আরমানকে তীব্র জেরা করতে শুরু করলো। এসব কি? আরমান সাহেব উত্তর দিন। আমাদের কোম্পানির ফান্ডের টাকা দিয়ে আপনার ব্যক্তিগত সম্পত্তি কিভাবে কেনা হলো? আরমান ভয়ে কাঁপতে কাঁপতে হাত উঁচিয়ে এখনই চিৎকার করতে লাগলো, না, এসব ষড়যন্ত্র, সব ফেব্রিকেটেড পেপারস, আমায় ফাঁসানো হচ্ছে। তখনই মেহুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে বাইরের দিকে তাকিয়ে তার বাবার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী লিয়াকত সাহেবকে ডেকে পাঠালো, যিনি আগে দরজার বাইরে ফাইল হাতে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। মেহুলের ডাকে ভেতরে প্রবেশ করে তিনি একটি মোটা লিগ্যাল ফাইল টেবিলের উপর রেখে সবার সামনে তুলে ধরলেন। সেখানে আরমানের গত কয়েক বছরের প্রতিটি আর্থিক কুকীর্তি, জালিয়াতি এবং পদের অপব্যবহারের বাতে রেকর্ড খোদাই করার ছিল। উপস্থিত সবাই যখন সে লিগ্যাল ফাইলের পাতার পর পাতা দেখে তাজ্জব হয়ে গেছে, ঠিক তখনই মেহুল পুরো রুমে চূড়ান্ত বোমটি ব্লাস্ট করলো। মেহুল ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে স্পষ্ট গম্ভীর গলায় ঘোষণা করলো, শুধু আর্থিক জালিয়াতিই নয়, বিগত বছরগুলোতে মিস্টার আরমান শিকদার এন্টারপ্রাইজে যতগুলো বড় বড় প্রেজেন্টেশন, আর্কিটেকচারাল ডিজাইনার কনসেপ্ট সাবমিট করে বাহাবা কুড়িয়েছেন, তার একটি ওনার নিজের তৈরি নয়। এগুলো সব কটি ছিল আমার তৈরি, আমার নিজের হাতে আঁকা ও ডিজাইন করা। কথাটা শোনা মাত্রই সবাই আবারও চরম বিস্ময়ে হতবাক হয়ে গেল। আরমান নিজেকে বাঁচানোর চেষ্টা হিসেবে পাষণ্ডের মতো চিৎকার করে উঠল, মিথ্যা কথা, চরম মিথ্যা। ও কোনোদিন আমাদের বিজনেস পলিসি বা ডিজাইন ডায়াগ্রাম বুঝতে পারে না। এসব ডিজাইন সম্পূর্ণ আমার নিজের তৈরি। ঠিক তখনই মিনারের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটল। সে প্রজেক্টের দিকে তাকিয়ে ট্যাবে একটু জুম ইন করলো। তৎক্ষণাৎ আজ দুপুরের সদ্য সাইন হওয়া সেই শতকোটি টাকার আন্তর্জাতিক ডিলের প্রেজেন্টেশন ও মূল ডিজাইনটি স্ক্রিনে বিশাল করে ভেসে উঠল। মিনার প্রজেক্টরের আলো স্ক্রিনের দিকে একদম নিচের দিকে একটা সূক্ষ্ম ওয়াটারমার্ক কোনায় জুম করলো। সেখানে দেখা গেল এক অদ্ভুত গোপন জিও মেট্রিক প্যাটার্ন। মিনার সবার দিকে তাকিয়ে প্রফেশনাল ভঙ্গিতে বুঝিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা হয়তো জানেন যে আরমানের সাথে একসময় মেহুলের বিয়ে হওয়ার কথা ছিল। তো সেই হিসাবে আরমান বিগত বছরগুলোতে এই সুযোগটাই লুফে নেয়। সে মেহুলকে ইমোশনাল ব্লকে মেল করে ওর হাতে ডিজাইন করিয়ে পরে মেহুলের করা ডিজাইন তার থেকে নিয়ে নিজের বলে চালিয়ে দেয়। কিন্তু আরমান জানে না যে মেহুল যখনই কোনো জটিল স্কেচ বা আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে, তখন সে নিজের অভ্যাসবশত ক্যানভাসের এক কোণে তার নিজস্ব একটা গোপন সিগনেচার ট্রিক লুকিয়ে রাখে, যা সাধারণ চোখে ধরা পড়া অসম্ভব। আর আমাদের মহান মাস্টার মাইন্ড আরমান তো মেহুলের ফাইল চুরি করে ডিরেক্ট সাবমিট করত, তাই সে কোনোদিন এই সিগনেচারের রহস্য জানতেই পারেনি। সত্যের প্রতিটি পর্দা একে একে উন্মোচিত হতেই মিটিং রুমের বাতাস যেন বাড়ি হয়ে উঠল।
যে আরমান একটু আগেও সবার চোখে যোগ্য উত্তরসূরি ও হিরো হয়ে বিরাজ করছিল, চোখের পলকে সে চরম অপরাধী, চোর ও এক নিকৃষ্ট জিরোতে পরিণত হলো। ক্লিক। ঠিক তখনই মিটিং রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রস্তুত থাকা পুলিশের একদল অফিসার। মিনার আগে সমস্ত প্রমাণসহ পুলিশকে খবর দিয়ে রেখেছিল, যার ফলে পুলিশ অফিসাররা সোজাসুজি এগিয়ে এসে আরমানের হাতে পড়ালো ঠান্ডা দাঁতব হাত করা। শুধু আরমানে নয়, মিটিং রুমে বসে থাকা তার যে কয়েকজন কেন ও দুর্নীতিগ্রস্ত বিশ্বস্ত কর্মকর্তা তাকে জালিয়াতিতে সাহায্য করত। পুলিশ তাদের একে একে গ্রেপ্তার করে আটক করলো। আর এদের মধ্যে শ্রাবণীর প্রাক্তন স্বামী আলতাফ মাহমুদও একজন হিসেবে ছিল। আরমানকে যখন পুলিশ টানতে টানতে রুম থেকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আতঙ্কে আনিকা কান্নাকাটি করতে করতে সাথে সাথে সুমনা বেগমকে ফোন করে পাগলের মতো সবটা জানাতে পুলিশের পেছন পেছন ছুটে বেরিয়ে গেল। এদিকে রুমের দরজা অতিক্রমের ঠিক শেষ মুহূর্তে আরমান একবার পেছনে ঘুরে মেহুলের দিকে তাকালো। আরমানের চোখে তখন ধ্বংস হয়ে যাওয়ার একরাশ ভয় ও পরাজয়ের তাণ্ডব, আর তার বিপরীতে দাঁড়িয়ে থাকা মেহুলের ঠোঁটের কোনো ফুটে রয়েছে এক সীমাহীন শান্তি, আত্মবিশ্বাস আর এক পরম তৃপ্তির শেষ হাসি। আরমানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সাথে সাথে শিকদার এন্টারপ্রাইজের চেয়ারম্যান শিকদার জাভেদ ইকবাল দ্রুত মিটিং ডেকে আরমানের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের জন্য একটি বিশেষ ইনকোয়ারি কমিটি গঠন করলেন এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, এই জালিয়াতির সাথে শিকদার এন্টারপ্রাইজের ভেতরে বা বাইরে যে বা যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ইকবাল সাহেব উপস্থিত লিগ্যাল টিম ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়ে সহযোগিতা সে ঘোষণা করলেন। আরমান এবং এই জালিয়াতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের সমস্ত অফিসিয়াল ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ ও সিজ করতে হবে। সেই সাথে কোম্পানির ফান্ড তছরূপ করে শিকদার এন্টারপ্রাইজের নামে বা অন্য কোনো বেনামে যেসব সম্পত্তি কেনাবেচা করা হয়েছে তার সবকটির হিসাব বের করে দ্রুততম সময়ের মধ্যে কোম্পানির আইনি মালিকানায় ফিরিয়ে আনার কঠোর আইনি প্রক্রিয়া শুরু করুন। ইকবাল সাহেবের এই একচন্ন নির্দেশ উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সম্মতি জানালেন। অন্যদিকে কয়েক মুহূর্তের মাঝে তাসের ঘরের মতো এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল আরমানের বহু বছরের সাজানো সাম্রাজ্য। আইনি দলের প্রধানও তখনই প্রমাণের সমস্ত নথিপত্র স্বাক্ষর করিয়ে তিনি আইনের পদক্ষেপে জারি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই যখন একে একে রুম ছেড়ে বিদায় নিয়েছে তখন মেহুল জানালায় গিয়ে দাঁড়ালো। নিচে পুলিশ ব্যান্ডটি আরমানকে নিয়ে সাইরেন বাজাতে বাজাতে শিকদার এন্টারপ্রাইজের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে। দৃশ্যটি দেখে মেহুল তার বুকের ভেতর দীর্ঘদিনের এক জমিয়ে রাখা ভার মুক্ত হওয়ার স্বস্তি অনুভব করলো। বিচার অবশেষে শুরু হয়েছে। মেহুলের জানা নেই সে কতক্ষণ এভাবে জানালার পাশে দাঁড়িয়ে। হঠাৎ কারো হাতের মোলায়েম স্পর্শে তার ধ্যান ভাঙে। পাশ ফিরতে এসে দেখে তার বাবা ইকবাল সাহেব ধীর পায়ে মেহুলের পাশে এসে দাঁড়িয়েছেন। ওনার চোখ আজ আর কোনো দ্বিধা কিংবা দুশ্চিন্তার ছায়া নেই, সেখানে শুধুই জমে আছে একরাশ স্বস্তি আর পরম তৃপ্তি। তিনি মেহুলের একদম কাছে এসে দাঁড়ালেন। অত্যন্ত পরম মমতায় মেয়ের মাথায় নিজের হাতটা রাখলেন, তারপর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আবেগ আপ্লুত কণ্ঠে বলে উঠলেন, আজকে তুমি প্রমাণ করে দিয়েছ মা, তুমিই আমার আসল ও যোগ্য উত্তরসূরি। তুমি জাভেদ ইকবালের রক্ত অপসরী মেহুল ইকবাল। আজ বাবা তোকে নিয়ে খুব গর্ববোধ করছে মা, খুব গর্ববোধ করছে তোকে নিয়ে। কথাগুলো বলতে বলতে ইকবাল সাহেবের চোখের কোণে জল জমে উঠল। তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেয়ের প্রতি অশেষ ভালোবাসা আর ভরসা নিয়ে ধীর পায়ে মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। বাবার এই কথাগুলো আর ওনার মাথার উপর রাখা পরম মায়ার হাতটা মেহুলের হৃদয়ের সবকটি ক্ষত যেন এক লহমায় ধুয়ে মুছে সাফ করে দিল। মেহুল এক মুহূর্তের জন্য চোখ দুটো বুজে শান্ত এক নিঃশ্বাস ফেলল। তখনই মিনার পাশে এসে দাঁড়িয়ে নিঃশব্দে হাসল। মিনার দেখল ভেঙে গুড়িয়ে পড়া একে রমণীর আবারও মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ানোর এক চরম দৃশ্য। কজনই বা পারে এভাবে ঘুরে দাঁড়াতে, নিজের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে।
পুলিশ ভ্যানের সাইরেনের শব্দটা অনেকক্ষণ হলে শহরের ব্যস্ত কোলাহলে মিলিয়ে গিয়েছে। মিটিং রুমের সবাই ততক্ষণে যার যার কাজে ব্যস্ত হতে শুরু করেছে। আর মেহুল দাঁড়িয়েছে বিশাল কাছের জানালার পাশে, তার চাহনি স্থির, অবয়বে অদ্ভুত এক স্তব্ধতা। মিনার দীর পায়ে মেহুলের আরও ফাঁস ঘেঁষে দাঁড়ালো। সচরাচর তার মুখে যে দুষ্টুমি মাখানো হাসিটা থাকে, এখন সেখানে গভীর এক ভাবুকতা। সে মেহুলের দিকে এক পলক তাকিয়ে নিচু গলা জিজ্ঞেস করলো, আরমান তো অবশেষে তার যোগ্য শাস্তি পেল। জাল বিছিয়ে নিজেই তাতে আটকে গেল। এবার তবে কি করবি মেহুল? মিশন তো কমপ্লিট, তাই না? কথাটা শুনে মেহুল হুট করে কোনো উত্তর দিল না। জানালার কাছে নিজের হালকা প্রতিবিম্বের দিকে ছেয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর ধীরে সুস্থে মিনারের দিকে গাড় ফেরালো। মেহুলের ঠোঁটের কোনো ফুটে উঠল খুব সূক্ষ্ম এক বিষাক্ত আর হাড়মিড় করা বাঁকা হাসি। মেহুল মৃদু মাথা নাড়ল, যার কণ্ঠে বর করে নামলো চরম এক শীতলতা। ও এখনো পুরোপুরি শাস্তি পায়নি মিনার। যে খেলায় ও আমার জীবনটা ভাজি রেখেছিল, সেই খেলা সামান্য পুলিশি ঝামেলা বা জেল খাটা দিয়ে হিসাব মেটে নাকি? মিনার ব্রু কুচকে অবাক চোখে তাকালো। মানে তুই আর কি ভাবছিস? মেহুল তার জিরো পাওয়ারের চশমাটা এক হাতে একটু সোজা করে নিল। তার চোখের গভীর অন্ধকার যেন ভেতরের কোনো এক অগ্নিকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। সে মিনারের দিকে এক পা এগিয়ে এসে একদম ফিসফিস করে বলল, ওটা তো ছিল কেবল দাবা খেলার গুটি সাজানো আর ওদের অহংকার গুড়িয়ে দেওয়ার সূচনা মাত্র। আসলে চূড়ান্ত চালটা তো এখনো বাকি ব্রো, যে চালটা এবার ওদের শিকড় শুদ্ধ উপড়ে ফেলবে। মিনারের বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মেহুলের এই চোখের চাহনি আর শান্ত কণ্ঠের ভেতরে হিংস্র রূপটা সে আগে কখনো দেখেনি। মিনারের মনে হলো সে যেন এক নতুন মেহুলকে দেখছে। মেহুল আজ যেন সত্যি এক নতুন রূপ ধারণ করেছে। ঠিক তখনই মিটিং রুমের জানালার কাছের বাইরে আকাশ ধীরে ধীরে কালো মেঘে জমে উঠেছে, যেন এক প্রলয়ঙ্কারী জ্বরের পূর্বাভাস। থানা ও কারাগারের সেই অন্ধকার ঘরটিতে বাতাসে কেমন যেন এক পচা স্যাঁতস্যাঁতে গন্ধ, সেই সাথে সুনোর আস্তরণ ওঠা ময়লা দেয়ালা, লোহা ও মরিচের এক তীব্র কটু ঘ্রাণ। যে আরমান একতলার বিলাসবহুল এসি রুম, দামি পারফিউম আর রাজকীয় ক্ষমতার গরমে দিন কাটিয়ে এসেছে, আজ সে ঠাঁই পেয়েছে চার দেয়ালের এক জঘন্য সংকীর্ণ গারদের ভেতর। গারদের ভেতরের কনকনে ঠান্ডা মেঝেতে হাঁটু মাথা গুঁজে নিঝুম হয়ে বসে আছে আরমান। তার অহংকার, দাম্ভিকতা আর উত্তেজনার বেলুনটা আজ যেন এক জটকে ফুটে গিয়ে এক মুঠো ছাইয়ে পরিণত হয়েছে। মাথার উপর ঝুলতে থাকা মিটমিটে হলুদ বাল্বটার আলো যেন তার পতনের অন্ধকারকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আরমানের চোখ মুখ থমথম করছে, শরীর ঘেমে নে একাকার, বারবার বুক ছিঁড়ে বের হয়ে আসছে দীর্ঘশ্বাস। এই পুরো ঘটনাটি যেন আরমানের কাছে এক বিকট ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মাত্র কয়েক ঘন্টা আগেও সে ছিল শিকদার এন্টারপ্রাইজের হিরো, শত কোটি টাকার আন্তর্জাতিক প্রজেক্টের হর্তাকর্তা। অথচ চোখের এক পলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই মেহুলের এক আঘাতের ছালে সে আজ হাজতের কয়েদি। আরমানের অবচেতন মন বারবার আকুতি জানাচ্ছে, এসব সত্যি হতে পারে না। একটু পর হয়তো তার চোখ খুলবে আর আমি দেখতে পাবো এসব শুধুই একটা দুঃস্বপ্ন। আমি আগের মতোই রাজত্ব করছি, কিন্তু হাতের কবজিতে চেপে বসা লাল হয়ে যাওয়া হাত করার দাগটা ওকে বারবার রিডভাবে বাস্তবতা জানান দিচ্ছে। অপরদিকে গারদের ঠিক বিপরীত কোণে বন্দী হয়ে আছে আরমানের সেই কেনা দুর্নীতিগ্রস্ত সহকর্মীরা। থানায় আসার পর থেকে ওরা এক অভূতপূর্ব আতঙ্কে পাগল পায়। হাজতের লোহার শিখে হাত রেখে ওরা পুলিশের উদ্দেশ্যে চিৎকার করছে, একে অপরকে গালাগালি করছে আর যাবতীয় দোষ আরমানের উপর চাপাচ্ছে। স্যার বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না, সব ওই আরমান স্যারের কাজ। ওই আমাদের লোভ দেখিয়ে মিথ্যে পেপারে সই করিয়েছিল। আমাদের ছেড়ে দিন স্যার। ওদের এই চিৎকার, চেঁচামেচি আর পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আরমানের কানের পর্দায় যেন বিষাক্ত সূচের মতো ফুটছে, কিন্তু তার প্রতিক্রিয়া জানানোর মতো সামান্য শক্তিটুকুও যেন আরমানের ভেতরে অবশিষ্ট নেই। ওর সমস্ত অহংকার আজ মেঝের ধুলোয় মিশে গেছে। অন্যদিকে থানার ডিউটি অফিসারের বেঞ্চে বসে থরথর করে কাঁপছে আনিকা। তার এত অহংকার আজ যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কড়া মেকআপ কান্নার জলে ধুয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আনিকার চোখ দুটো বারবার আর চোখে গিয়ে পড়ছে হাজতের ভেতরে মাথা নিচু করে বসে থাকা নিঃস্ব আরমানের ওপর, যাকে সে সফল, ট্যালেন্টেড আর
রাজপুত্র ভেবে ধরেছিল, আর সে কয়েদির পোশাক পরার অপেক্ষায় থাকা এক চিহ্নিত অপরাধী। আনিকা অত্যন্ত ব্যস্ত হয়ে কাঁপানো হাতে বারবার সুমনা বেগমকে ফোন করে চলেছে। একসময় ফোন রিসিভ হতে আনিকা ফুপিয়ে কেঁদে উঠল, মা কোথায় আপনি? জলদি এসুন, আমি আর আরমান থানাতে আপনার অপেক্ষায়। পুলিশ আরমানকে আর ওর সাথে সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছে। মেহুল আর মিনার ষড়যন্ত্র করে আরমানকে ফাঁসিয়ে দিয়েছে মা। আমরা এখন কি করব মা? আপনি কিছু একটা করুন। আনিকার কথা থামতে ফোনের ওপাশ থেকে সুমনা বেগমের বিকট চিৎকার ও হাজারি ভেসে আসলেও থানা কাস্টাডি সেই চার দেয়ালে তা আরমানের পতনকে থামাতে পারছিল না। আকাশ ছোঁয়া অহংকারের চূড়া থেকে এক নিমিষে এই অতল ঘর লিপ্তিত হওয়া আরমানের জন্য এই কয়েকটা মুহূর্তে যেন হাজার বছরের কোনো এক নরক যন্ত্রণা হয়ে নেমে এসেছে। আরমানের মাথার ভেতরটা তখন যেন পুরো অচল হয়ে গেছে। চারপাশে চিৎকার, কটুগন্ধ আর স্যাঁতস্যাঁতে অন্ধকারের মাঝেও ওর চেতনা যেন এই ভয়ঙ্কর বাস্তবতাকে মেনে নিতে চরম অস্বীকৃতি জানাচ্ছে। মন বলছিল এসব মিথ্যে, এসব স্রেফ একটা দুঃস্বপ্ন। ওর মনে হচ্ছিল এই তো আর কয়েকটা মুহূর্ত, ও চোখ দুটো শক্ত করে বুঝে আবার খুলবে আর দেখতে পাবে সে তো কোনো জঘন্য কয়েদখানায় নেই। সে শুয়ে আছে তার সেই নরম সুবিশাল বিলাসবহুল বিছানায়, কিংবা হয়তো সে এখনও শিকদার এন্টারপ্রাইজে সেই আলো ঝলমলে মিটিং রুমে দাঁড়িয়ে আছে, যেখানে মেম্বাররা তার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে। চোখ দুটো বন্ধ করে আরমান আকুল হয়ে অপেক্ষা করতে লাগলো সে স্বাভাবিক জীবনে জেগে ওঠার জন্য। কিন্তু একটু পরে চোখ খুলতে যখন তার দৃষ্টি আবার সেই বিষাদময় লোহার রড আর নিজের হাতে পড়া শক্ত হাতকড়ার উপর গিয়ে পড়ল, তখন এক তীব্র ঝাঁকুনিতে ওর সব বুল ভেঙে গেল। কোনো স্বপ্ন নয়, মেহুলের বুনে যাওয়া এই ধুলোবালি আর অপমানের নরকই এখন ওর জীবনের একমাত্র নিষ্ঠুর বাস্তবতা, যা হাজার চেষ্টা করেও বদলানো যাবে না। একদিকে আরমান যখন জঘন্য অন্ধকারের গারদে বসে নিজের ভাঙ্গা ভাগ্য আর পতনের অতলে দিশেহারা, ঠিক তখনই শিকদার বাড়িতে বইছে একেবারে অন্যরকম হাওয়া। সুমনা বেগমের দোয়াটে কামরাটিতে এক থমথমে নীরবতা বিরাজ করছে। ঘরের এক কোণে বসে আছেন সুমনা বেগম, শিরিনা বেগম আর আনিকার বাবা আজমল সাহেব। সুমনা আর শিরিনার চোখে মুখে আশঙ্কার কালো মেঘ জমে থাকলেও আজমল সাহেবের অবয়ব ছিল ভীষণ স্বাভাবিক ও শান্ত। যেন আরমানের এই করুণ পরিণতিতে উনি একটু বিচলিত হননি। ওনার বিন্দুমাত্র কিছু যায় আসে না, বরং ওনার শান্ত চাহনি আর নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে তিনি বেজায় খুশি হয়েছেন। সেই থমথমে নীরবতা চুরমার করে একসময় আগ্নেয়গিরির মতো গর্জে উঠলেন সুমনা বেগম, ওই ইকবাল শিকদারের এত বড় সাহস! ও আমার ছেলেকে পুলিশে দেয়, ওকে আমি ছাড়বো না, একদম ছাড়বো না, জীবনটা জাহান্নাম বানিয়ে দেবো ওদের। পাশ থেকে শিরিনা বেগমও বিষ ঢেলে বলে উঠলেন, শুধু কি ইকবাল ভাই, আসল কলকাঠি তো নার্সে ওই মেহুল আর ওই হতচ্ছাড়া মিনার। ওই দুটো সাপের বাচ্চার জন্যই আজ আমার মেয়ে আর জামাইয়ের এই অবস্থা। সব নষ্টের গোড়া তো ওই দুটো। ছাড়ব না আমি মেহুলকে, জীবন শেষ করে দিব। ও কি ভেবেছে আমার ছেলেটাকে জেলে দিয়ে ও শান্তিতে ঘুমাবে? একদম না, দেব না শান্তি। ওদের শান্তি নষ্ট করার মতো ওষুধ আমার জানা আছে। সুমনা চেঁচিয়ে উঠলেন। দুই বেইন যখন মেহুলদের ধ্বংস করার বিষাক্ত চক্রান্ত বুনে যাচ্ছেন, ঠিক তখনই আনিকার বাবা আজমল সাহেব ঠোঁটের কোণে মিদে এক সিলতে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠলেন, যারা অন্যায়ভাবে অন্যের জীবনের সুখ শান্তি কেড়ে নেয়, দিন শেষে সৃষ্টিকর্তা নিজ হাতে তাদের সব সুখ শান্তি কেড়ে নেয়। আজ আরমানের পরিণতি আরও একবার সেটাই প্রমাণ করে দিলাম। কথাটা শোনা মাত্রই শিরিনা বেগম তেতে উঠলেন, রাগান্বিত চোখে স্বামীর দিকে তাকালেন। অন্যদিকে সুমনা বেগমও চাচালো গলায় বলে উঠলেন, এসব কী ধরনের কথা বলছেন ভাইজান? আরমান আপনার নিজের একমাত্র মেয়ের জামাই, অথচ আপনি তাকে নিয়ে এভাবে ঘরের ভেতর মন্তব্য করছেন। ও যদি জেলে পচে মরে, ক্ষতিটা আপনার নিজের মেয়েরই হবে। আজমল সাহেব ধীরে সুস্থে ওনার হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে দরজার দিকে এগোতে লাগলেন। দরজার কাছে পৌঁছে দিনে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর শান্ত কিন্তু গভীর এক গলায় বললেন, আনিকা যেমন আমার মেয়ে, মেহুলা আমার নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম নয়।
আমি কোনোদিন ওদের দুজনের মাঝে তফাৎ করিনি। যেখানে আনিকা আর আরমান আমার এক মেয়ের সুখ শান্তি তছনছ করে নিজেরা সুখী হতে চেয়েছিল, সেখানে আমি আরমানের সাথে যা ঘটেছে তাতে আমি বিন্দু মাত্র কষ্ট পাইনি। বরঞ্চ আমি মনে করি এটা ওর প্রাপ্য ছিল, এটা ওর কর্মফল, আর কর্মফল কখনো বৃথা যায় না। একদম সোজা কথাগুলো বলে তিনি হুইলচেয়ার চালিয়ে রুমের বাইরে বেরিয়ে এলেন। তিনি যেতে শিরিনা বেগম দাঁতে দাঁত চেপে গজগজ করে উঠলেন, দেখেছেন আপা, নিজের পেটের মেয়ের চেয়ে অন্যের মেয়ের জন্য দরদ যেন উঠলে উঠছে লোকটার। যত সব নাটক। এখন এসব বাদ দিন, ও যা মন চাই বলুক, ওকে বলে লাভ নেই। সারাটা জীবন শুধু মেহুল মেহুল করেই হেদিয়ে মরেছে। আপনি বলুন আপা, হাত গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। আমাদের এখনই কিছু একটা করতে হবে। আরমানকে এই বিপদ থেকে আমাদেরই বের করতে হবে, তা যেভাবেই হোক। ঠিক সে মুহূর্তে ড্রয়িং রুমের দিক থেকে দুমদাম করে ভেসে এলো হাই ভলিউমের বাজতে থাকা এক চরম উচ্ছল সাউন্ড বক্সের আওয়াজ। পুরো বাড়ি থমথমে পরিবেশটা আচমকিক এক লহমায় কাঁপিয়ে দিয়ে সেই গানের তাণ্ডব শুরু হতে সুমনা ও শিরিনা দুজনে চরম অবাক হয়ে চোখ গোল গোল করে একে অপরের দিকে তাকালো। অতঃপর বাইরে কী হচ্ছে দেখার জন্য দুজনে হন করে সুমনা বেগমের ঘর থেকে বেরিয়ে এলেন। আর ড্রয়িং রুমে পা রাখতে ওনাদের চোখ যেন চড়ক গাছ। দেখা গেল মিনার একটা ছোট সাইজের সাউন্ড বক্স দু হাতে মাথার উপর তুলে ধরে গানের তালে তালে কোমর দুলিয়ে বিন্দাস নাচছে। আর ওর ঠিক পাশে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে কাঁচের বোতল থেকে ডক করে পানি খাচ্ছে মেহুল। তার ঠোঁট কোণে জ্বলছে যেন কোনো এক যুদ্ধ বিজয়েরই মিটিমিটি বাঁকা হাসি। একদিকে মিনারের বাধাহীন উল্লাস, আর অন্যদিকে মেহুলের সে তাচ্ছিল্যের হাসি। দেখা মাত্রই সুমনা বেগমের পুরো গায়ে যেন দাউ দাউ করে আগুন ধরে গেল। তিনি রক্ত চক্ষু নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেহুলের দিকে। তীব্র রাগে মেহুলের এক বাহু শক্ত করে ধরে এক জটকায় তাকে নিজের মুখোমুখি দাঁড় করালেন। তারপর আর কোনো দিক বিবেচনা না করে নিজের হাতটা উঁচিয়ে মেহুলের গালে এক সপাটে থাপ্পড় বসাতে গেলেন। কিন্তু বাতাস ছিঁড়ে সুমনা বেগমের হাতটা মেহুলের গালে স্পর্শ করার আগে মাঝপথে সে হাতটা শূন্য শক্ত করে চেপে ধরল মেহুল তার ঠান্ডা বরফ শীতল চাহনি সুমনা বেগমের চোখে নিবদ্ধ রেখে মাথাটা দুপাশে নাড়িয়ে বলে উঠল, একদম না, এত বড় সাহস কখনো দেখাবেন না সুমনা পুপি, কারণ এর পরিণতি কিন্তু ভীষণ খারাপ হবে। মেহুলের কণ্ঠে তখন এক অচেনা হিংস্রতা, যে সুমনা বেগমের চোখে চোখ রেখে গমগমে গলায় আবার বলল, সেই আগের সহজ সরল বোকা চুপচাপ মেহুলকে একদম ভুলে যান, কারণ তাকে আপনারা সকলে মিলে বহুদিন আগে হত্যা করেছেন। আর মনে রাখবেন, এখনকার যে মেহুল আর আগের মতো নেই, তাই সে নিজের সাথে আর একটু অন্যায় সহ্য করতে বা মেনে নিতে রাজি নয়। কথাটা শেষ করে মেহুল এক তীব্র জটকায় সুমনা বেগমের হাতটা ছুঁড়ে ফেলে দিল। অপমানে আর রাগে সুমনা বেগম শরীর তখন থরথর করে কাঁপছে। পরক্ষণেই তিনি চোখ পাকিয়ে চিৎকার করে উঠলেন, তুই আমার নিষ্পাপ ছেলের সাথে এমনটা অন্যায় কেন করলি মেহুল? তুই না ওকে ভালোবাসতি, এই ছিল তোর ভালোবাসা? তোর মনে এত হিংসা জমেছিল যে আমার সহজ সরল ছেলেটাকে শেষ পর্যন্ত হাজতে পুরে দিলে? সুমনা বেগমের এই নাটকীয় করুণ আকুতি শেষ হতে না হতে মেহুল আর মিনার এক মুহূর্তে একে অপরের দিকে তাকালো। আর পরক্ষণেই দুজনে একসাথে উচ্চস্বরে পুরো ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। মিনার রীতিমতো সোফায় গড়াগড়ি দিয়ে হাসতে হাসতে বলে উঠল, হে আল্লাহ, এমন সহজ সরল বান্দা আর কারো জীবনে পাঠাইও না। আমরা না হয় সহ্য করেছি, কিন্তু এত সহজ সরল মানুষ অন্যরা সামলাতে পারবে না। এদিকে মিনারের এই পাগলামি দেখে মেহুলও মুচকি হেসে সুমনা বেগমের দিকে তাকালো। এদিকে ডাইনিং টেবিলের সামনে দণ্ডায়মান মিনারা বেগম হা করে সবটা দেখছে। পুরো ড্রয়িং রুমে এত কিছু ঘটে গেলেও মিনারা বেগম যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। হুট করে মিনারের এমন পাগলের মতো হাসি ঠাট্টা আর উপর মেহুলের চরম শান্ত বাবলেছিন চেহারা, আর অন্যদিকে সুমন ও শিরিনা বেগমের রাগে লাল হয়ে থাকা মুখ, সব কিছু যেন ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে। একসময়
তিনি ঘাবড়ে গিয়ে ধীরে পায়ে এগিয়ে এসে মিনার ও মেহুলকে জিজ্ঞেস করলেন, হয়েছেটা কি তোদের? এভাবে হাসছিস কেন দুজনে? কিন্তু মেহুল বা মিনার দুজনের কেউই কোনো উত্তর না দিয়ে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে চুপ রইল। মিনার ও মেহুলকে চুপ থাকতে দেখে মিনারা এবার কৌতূহল ভরে সুমনা বেগমের দিকে তাকিয়ে অবদের মতো জিজ্ঞেস করলো, আচ্ছা সুমনা আপা, আপনার হঠাৎ কি হয়েছে বলুন তো? এত রাগারাগি চেঁচামেচি কিসের বাড়িতে? ঠিক তখনই পেছন থেকে শিরিনা বেগম অত্যন্ত তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠলেন, ননদিনী, এখন এমন ভাব করছো যে কিছুই জানো না, কিছুই শোনোনি, যেন আকাশ থেকে পড়লে। আপন ভাইয়ের মুখে এমন কথা শুনে মিনারা বেগম একটু অবাক হয়ে বললেন, জানলে কি আর তোমাকে জিজ্ঞাসা করতাম? জানি না বলেই তো জানতে চাইছি। তখন সুমনা বেগম চরম আক্রোশে গর্জে উঠে বললেন, তাহলে শোনো, তোমার ওই গুণধর ছেলে আর মেহুল মিলে আমার আরমানকে পুলিশে ধরিয়ে দিয়েছে। আমার নিষ্পাপ ছেলেটাকে দুজনে মিলে চক্রান্ত করে ফাঁসিয়েছে। কথাটা শোনা মাত্রই মিনার আবারও হু হু করে উচ্চস্বরে হেসে উঠল। সুমনা বেগম অমনি বিষাক্ত চোখে চোখ ফাঁকিয়ে মিনারের দিকে তাকাতেই মিনার এক লহমায় হাসি থামিয়ে একদম সোজা হয়ে লক্ষ্মী ছেলের মতো সোফায় গিয়ে বসলো। ঠিক তখনই মেহুল শান্ত কণ্ঠে বলে উঠল, আপনার ছেলে যদি সত্যি এতই সহজ সরল হতো ফুপি, তবে আজকে ওনাকে হাত করা পরে হাজতের অন্ধকার কুঠুরিতে যেতে হতো না। একদম আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। সুমনা বেগম চিল্লিয়ে উঠলেন, সব তোর হিংসা, তুই আরমানের উপর হিংসা করে এসব করেছিস, আমি কি বুঝি না মনে করেছিস? মেহুল একটা শীতল নিঃশ্বাস ফেলে বলল, আপনার যা ইচ্ছা আপনি মনে করতে পারেন ফুপি, তাতে আমার বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। এতক্ষণ রাগে ফেটে পড়তে থাকা সুমনা বেগম হঠাৎই মেহুলের এই উদাসীনতা দেখে থামলেন। পরক্ষণে ওনার ঠোঁটের কোনো ফুট উঠল এক বিষাক্ত কুটিল ক্ষীণ হাসি। অতঃপর তিনি দীর্ঘ হয়ে মেহুলের একদম কাছাকাছি এসে নিচু ফিসফিসিয়ে গলায় বলে উঠলেন, তোর খুব যায় আসবে মেহুল, কারণ আমি তোর জীবনে এমন একটা অন্ধকার সত্যি জানি যা তুই কেন বাড়ির অন্য কেউ জানে না। আর আমি যখন সবার সামনে তোর সেই গোপন সত্যিটা পাশ করব, তখন বুঝবি কতটা যায় আসে। মেহুল সুমনা বেগমের দিকে তাকালো। তার চোখ দুটো ছিল একদম শান্ত, কিন্তু ভেতর থেকে এক রহস্যময় দাঁড়ালো দীপ্তি ঠিকরে বের হচ্ছিল। মেহুল ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে মুখ নিচু স্বরে ফুফিকে ফিরিয়ে দিল, আপনি আমাকে যে গোপন সত্যির ভয় দেখিয়ে কাবু করতে চাইছেন ফুফি, তা আমি অনেক আগেই জেনে গেছি। ও সরি, সেই সাথে এটাও জেনে ফেলেছি যে আপনি আমার বাবার নিজের বোন নন, আপনি আমার বাবার সৎ বোন। আপনি যদি আমার বাবার নিজের বোন হতেন, তবে হয়তো আপনাকে কষ্ট দিতে গিয়ে আমি দুবার ভাবতাম, কিন্তু আপনি আমার নিজের রক্তের কেউ নন বলেই আপনাকে ধ্বংস করতে গিয়ে আমার মনের কোনায় বিন্দু পরিমাণ আফসোস বা কষ্ট হয়নি, আর না এখন হচ্ছে। মেহুলের মুখের প্রতিটি শব্দ যেন এক একটা বিষাক্ত তীরের মতো সুমনা বেগমের বুকে গিয়ে বিঁধল। যে সত্যের অস্ত্র দিয়ে তিনি মেহুলকে ব্ল্যাকমেল করে কাবু করতে চেয়েছিলেন, সে অস্ত্রই যে মেহুল অনেক আগেই ভেঙে গুঁড়ো করে দিয়েছে, তা ভেবে সুমনা বেগম চোখের পলকে এক বিরাট বড় মানসিককে ধাক্কা খেলেন। ওনার পায়ের তলার মাটি যেন এক লহমায় সরে গেল, মুখটা পুরোপুরি রক্তশূন্য ও ফ্যাকাশে হয়ে গেল। সুমনা বেগমের এই রূপ ছবি দেখে মেহুল হালকা হেসে সুমনা বেগমের কানে ফিসফিসিয়ে আরও একটু যোগ করলো, আমার সাথে এখানে তর্ক করে আপনার কালফিট ছেলেকে আপনি কখনোই বাঁচাতে পারবেন না পুপি। তবে একটা ছোট অ্যাডভাইস দিতে পারি। মেহুল সোফায় আয়েশ করে বসতে বসতে আড়মোড়া ভেঙে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা না খেয়ে যান। আপনার হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। আপনার এতদিনের পালনকর্তা জাফর ইকবাল শিকদারের পায়ে গিয়ে পড়ুন। যদি পারেন ওনার পায়ে ধরে নিজের সেই সহজ সরল ছেলেকে জেল থেকে বাঁচানোর শেষ চেষ্টা করে দেখুন। আমার বাবার হৃদয়টা আবার খুব বড় তো, তাই তো জীবনের চরম শত্রুকেও তিনি এতদিন দুধকলায় গিলিয়ে ফেলেছেন। হয়তো আরও একবার ম্যানিপুলেট করে মাফিনামা ফেলেও পেতে পারেন। আপনি তো আবার ম্যানিপুলেট করতে খুব ওস্তাদ। মেহুলের ঠান্ডা মাথার নিখুঁত আঘাত সইতে না পেরে সুবর্ণা বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেলেন না। তিনি দিশেহারা ও আতঙ্কিত পায়ে শিকদার বাড়ি থেকে প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন, আর ওনার পিছু পিছু দিশেহারা হয়ে ছুটল শিরিনা বেগমও।
দুজনে ঘর থেকে বের হয়ে যেতেই মিনারা বেগম মেহুলের সামনে এসে দাঁড়ালেন। ওনার মুখে এখনও গভীর বিস্ময় আর কৌতূহল। তিনি মিনারের দিকে তাকিয়ে বললেন, তোরা দুজন আসলে কি কি করেছিস, আমাকে একটু স্পষ্ট করে বলবি? মিনারা আর চেপে রাখতে না পেরে হাসতে হাসতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা তার মাকে খুলে বলল। আরমানের বুয়া প্রজেক্ট, গোপন ব্যাংক অ্যাকাউন্ট, মেহুলের চুরি করার ডিজাইন, আর একদম শেষ মুহূর্তে ধরা খাইয়ে পুলিশে দেওয়ার সবটা শুনে মিনারা বেগম আনন্দে হেসে উঠলেন। পরক্ষণেই তিনি আবেগ আপ্লুত হয়ে মেহুলের দিকে তাকালেন। মেহুলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে পরম মমতায় বললেন, তোরা দুজন পারিস বটে, কিন্তু আমি তোর জন্য খুব খুশি মা, অনেক বেশি খুশি। এত জ্বরের পরেও তুই যে আজ এভাবে শক্ত হয়ে দাঁড়িয়েছিস, নিজের অধিকার বুঝে নিয়েছিস, এর চেয়ে বড় তৃপ্তি আমার জন্য আর কিছু হতে পারে না। একটু থেমে তিনি চিন্তিত গলায় মেহুলের কাছে জানতে চাইলেন, তা এবার তুই কি করবি ভেবেছিস মা? যদি দুলাভাই সত্যি সত্যি সুমনা আপার কথায় গলে গিয়ে আরমানকে জেল থেকে ছাড়িয়ে নেন? সুমনা আপাকে তো চিনি, ওনার মতো মহিলারা গিরগিটির থেকেও খারাপ, খুবই বিষাক্ত। নিজের স্বার্থের জন্য দরকার পড়লে পা ধরে কান্নাকাটি করে যে কোনো কাজ বানিয়ে নিতে খুব ওস্তাদ। নিজের মনের মুখে এমন কথা শুনে মেহুল একটা ঠান্ডা ধীর আর বরফ শীতল নিঃশ্বাস পেলে শান্ত গলায় বলল, ছাড়লে ছাড়বে? সত্যি বলতে আমি তো নিজেই চাই আরমান যেন খুব দ্রুত জেল থেকে ছাড়া পেয়ে এই বাড়িতে ফিরে আসে। মিনারা বেগম অবাক হয়ে তাকাতে মেহুলোর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, কারণ আসল খেলা আর আসল মজা তো এখনও বাকি। ও বাইরে না এলে আমি শেষ চালটা চালবো কীভাবে? আমি তো ওকে জেলে পুরেছি ওর শরীরে থাকা ওই অহংকার চূর্ণ বিচূর্ণ করতে, শাস্তি দেওয়া তো এখনও বাকি। কথাগুলো শুনে মিনার চোখ বড় বড় করে সোফায় আয়েশ করে পায়ের উপর পা তুলে বসলো। মেহুলের দিকে ঝুঁকে নিয়ে একদম কৌতূহলী গলায় বলি, সিস্টার, তুই আসলে কি করতে চাইছিস আমায় একটু বলবি? মনের ভেতরে এত বড় সাসপেন্স রাখলে তো পেট ফুলে মরে যাব। তুই কি চাস তোর ভাই বিয়ে না করে বইয়ের আদর সোহাগ না পেয়ে আদৌ মারা যাক? মেহুল মিনারের প্রশ্ন শুনে ব্রু কুচকে তার দিকে তাকালো, অতঃপর সরাসরি উত্তর না দিয়ে খুব মিষ্টি এসে বলল, আপাতত আমি একটা গ্র্যান্ড পার্টি করতে চাই। কি? মিনারা বেগম দুজনে একসাথে সশব্দে সমস্বরে অবাক হয়ে বলে উঠলেন। মেহুল হালকা হেসে বলল, জি, আফটার অল বাবা আজ 100 কোটি টাকার এত বড় একটা ডিল সাইন করলো, এটার খুশিতে ছোটোখাটো একটা দামাকা সেলিব্রেশন তো করাই যায়, তাই না? পার্টির কথা শুনতেই মিনারের সব রহস্য জানার বুধ যেন এক লহমায় উদাও হয়ে গেল। সে হই হই করে সোফা থেকে লাফিয়ে উঠল, ইয়েস, দ্যাটস লাইক এ গুড সিস্টার। পার্টির কথা বলবে আর কোনো প্রশ্ন নেই। মিনার আর এক মুহূর্ত দেরি না করে থিম, মিউজিক আর ডেকোরেশনের আয়োজন করতে চরম ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ততার চক্করে মেহুলকেও টেনে এনে এটা ওটা তদারকি করার কাজে লাগিয়ে দিল। মিনারা বেগমও পিছিয়ে রইলেন না। ছেলে মেয়ে দুটোকে খুশি থাকতে দেখে ওনার মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনিও আয়োজনের জন্য পছন্দসই সব খাবার দাবার তৈরি উদ্দেশ্যে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। এদিকে শিকদার বাড়িতে যখন সুমনা আর আরমানের পতনের বিষাদ ছায়া নামার কথা, তখন মেহুল আর মিনারের চালে পুরো বাড়িতে শুরু হলো এক উদ্দাম উৎসবের আমেজ। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।